সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সবাই ঠিকঠাক থাকো, সুস্থ থাকো। প্রচন্ড গরম পড়েছে, ভীষণ যত্ন সহকারে নিজেদের দেখো, ফ্যামিলি মেম্বার্সদের দেখো। কারণ কি বলতো, একবার যদি শরীর খারাপ হয়ে যায় না, সেই শরীরটা রিকভার করতে অনেকটা সময় লাগে, যেটা আমি এখনই বুঝতে পারছি। প্রচন্ড উইকনেস, খাচ্ছি দাচ্ছি সবই করছি, কিন্তু কিছুতেই উইকনেসটা যাচ্ছে না। আর আজকে সকালবেলা ভিডিওটা করিনি, তার কারণ হচ্ছে যে তৃষা রান্না বান্না করে গেল, রিমা ঘর মুছে দিয়ে গেল। তারপরে ভাবলাম তাহলে বন্ধুদের নিয়ে একটু ভিডিও স্টার্ট করি। আমি টুকটাক যে ঝাড়াঝুড়ি এটা ওটা টুকটাক, বেশি করতে পারছি না, কারণ কালকে রাত্রিবেলা প্রেশারটা অনেকটা উঠে গেছিল। আবার কালকে দাদা ঘুমের ওষুধ দিল। ঘুম একটা টেনশন থাকে না, যে যার জন্য কি হয়েছে, যে ঘুমের ওষুধ খেয়ে কালকে একটুখানি রাত্রিবেলাটা ঘুমিয়েছি। তা যাই হোক, আজকে কিন্তু যেহেতু একটু চুপচাপ বসে আছি, অতটা কাজকর্মর দিকে যাইনি, বা দাদা যেতেও দেয়নি। রাতের ঘুমটা খুব ইম্পর্টেন্ট, সেটা যদি ঠিকঠাক হয় শরীরটাও ভালো থাকে। আর যার জন্য আজকে কিন্তু আমার প্রেশারটা একদমই ঠিকঠাক আছে, খুবই ভালো প্রেশার আছে এখনো পর্যন্ত, টাচউড। তা দেখা যাক, এখনো তো রাত বাকি আছে। রাত হলেই আমার যত রাজত্বের ভয় লাগে। আর রান্নাঘরে তৃষা যা করে দিয়ে গেছে সেগুলো তো আছেই, আমি আস্তে আস্তে কিছু কাজ করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছে আছে। চলো, ডাক্তার আমাকে মানে প্রোটিনের ভাগটাই বেশি দিয়েছে খাওয়ার জন্য। যেমন রেগুলার 2টো করে ডিম সেদ্ধ, আর কিছু ডিমের কিছু নয়, আর কুসুম বাদে এই যে ডিম সেদ্ধ খেতেই হবে আমাকে। কুসুমটা ফেলে দিই আর ডিমের সাদাটা খাবো। তা এখন রাত্রিবেলা এইটা প্রেশার কুক করে নিই। আমি তো প্রেশার কুকারে ডিম সেদ্ধ করে, জানো গ্যাসটাও অনেকটা বাঁচে। হ্যাঁ, যতটা মানে বুঝে চলা যায় আর কি, রিটায়ার লোক বুঝতেই পারছো, যতটা পারি বুঝে শুনেই চালাবার চেষ্টা করি। আর হচ্ছে রেগুলার আমাকে এক দই তো আছেই, তার সঙ্গে 1 প্যাকেট করে রেগুলার ছানা কাটাই আমি। তা তোমাদের আজকে দেখাবো আমি দই দিয়ে ছানা কাটি, জানো তো, বাড়িতে যে টক দই বসে। না, আগে একবার দেখিয়েছো, যদি ওদের মনে থাকে সবাই। হ্যাঁ, আমার তো অনেক নতুন বন্ধু শিবর্ণা ভুল করবে না, কারণ ও পুরনো তো, আর ও তোমার প্রতিটি অ্যাক্টিভিটি মার্ক করে জানে। হ্যাঁ, তা যাই হোক, আমি কিন্তু দুধটা কাটাই হচ্ছে টক দই দিয়ে, লেবু দিও না, ভিনিগার দিও না, বা কিছু দিয়ে কাটাই না। যে দুধ ছানা কাটাবার যে পাউডারটা আছে সেটা দিয়েও নয়, জাস্ট টক দই দিয়ে ছানাটা কাটিয়ে দিই, খুব সুন্দর ছানাটা হয়। তা এইটাও বসিয়ে দিলাম, আর ডিম সেদ্ধটাও একদিকে বসিয়ে দেবো। তোমাদের একটা দেখো, এত শরীর খারাপ কিন্তু এত সাজাতে গোছাতে ভালোবাসি আমি। এই যে দেখো, এইখানটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, রান্না করলে তো নোংরা হয়। এই যে দেখো, এইখানটা একঘেয়ে দেখতে দেখতে ভাল লাগছে না, ওই জন্য এইখানটা এইভাবে একটা মাইক্রোওভেনের একটা স্ট্যান্ড ছিল, যেটা তোমাদের সবাইই আছে। এই স্ট্যান্ডটা খুব একটা কাজে লাগে না অ্যাকচুয়ালি। খুব তন্দুর চিকেন হলো, সে তো এখন ছেড়েই দাও, কোনোদিনই হয় না, কারণ আমি চিকেন অত খাই না বলে দাদা বলে আমি আর নিজের জন্য করব না। তা আমাদের মেয়েরা এলে আমাদের হাতে তন্দুর চিকেন, দাদার হাতে তন্দুর চিকেন খেতেই পারো, তেল কম দিয়ে খেতেই পারো, বিরাট ব্যাপার না, তো পোড়া জিনিস। আমি তো খেতে খুব একটা ভালোবাসি না, চিকেনের আইটেমই ভালোবাসি না খেতে। তা এই স্ট্যান্ডটা পড়ে আছে, আর এখানে তোমরা সবাই দেখেছো, এখানে একটা সাদা আমার এই মানে বাস্কেটের মধ্যে এই তেলের জায়গা, তার এই জায়গাটা এইভাবে সাজানো থাকতো। তা এখন ওই বাস্কেটটাকে তুলে দিলাম, যেহেতু সাদা বাস্কেট, যেহেতু আমি নিজে রান্না বান্না করছি না, দেখছি একটু চিটে হয়ে যাচ্ছে। আমি না, এ করলে তো হবে না বলে বাস্কেটটাকে ধুয়ে টুয়ে তুলে রেখে দিলাম। আর এখন এইটাকে করলাম, তেলের শিশি সব এবার এইটা তো দেখিয়েছি মাজা হয়ে গেছে, এবার এখানে সাদা তেলও একটু, এইটা না, এটা মাজা হয়ে গেছে।
আমি কিন্তু যে পদ্ধতিতে করেছি তোমরা কিন্তু করে দেখবে, ভীষণ উপযোগী জানো তো। এই ভেতরে কাগজ দিয়ে দেখা একদম চকচক করছে। হ্যাঁ, আমার যে তেল থাকতো কেউ বলবে না, এত সুন্দর পরিষ্কার হয়। আর এইটা হয়ে গেছে, আর এতে তো সাদা তেল আছেই, সাদা তেলটা শেষ হলে আবার এইটাও পরিষ্কার করে নেবো, করে একদম আমি তেল ঢালবো। আর তোমাদের আগের দিন বলছিলাম তৃষা তো এই জায়গায় মানে তেল রাখা পছন্দ করে না, ভাত ফসকে পড়ে যাবার ভয়। এইবার এই যে আমার বাড়িতে তো টক দই বসানো থাকেই সব সময়, তোমরা জানো সেটা। দুধটাও হয়ে গেছে মোটামুটি, এইবার এই দুধটাতে টক দই দিয়ে দেবো। হ্যাঁ, এই যে, আর আমার কেন জানি না মনে হয় টক দই দিয়ে যখন আমি দুধটা কাটাই, ছানাটাও বেশ অনেকটা লাগে জানো তো, কেন জানি না। কিন্তু আমি যদি লেবুর রস বা ভিনিগার দিয়ে করি তাহলে কিন্তু ছানাটা বেশিটা লাগে না। আর আমার তো এটা ফ্যাট ফ্রি দুধ, হ্যাঁ, অতএব ছানা, এক প্যাকেট দুধে ছানা খুব কমই হয়। তবে দই দিয়ে কাটালে দেখি ছানাটা একটু বেশি লাগে, এটা বলতে পারবো না এর কারণটা কি। এই কাটা হোক, মোটামুটি হয়ে গেছে, একটু ফুটলেই মোটামুটি জল বেরিয়ে আসবে, দেখেছো, কোনো অসুবিধে নেই। আমি এই দই দিয়ে বসাই, দারুণ ছানা কাটানো হয়। তা তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। আর গরমকালে তো সবাইকে কিন্তু দই খেতে হবে, দই খেতেই হবে। আমি যে হসপিটালে গেছি, আমার হসপিটালে 3 বার আমাকে টক দই দিত। যেমন ব্রেকফাস্টে একবার, মানে যা খাবার দাবার প্লেটে থাকতো তার সঙ্গে এরকম একটা ছোট্ট বাটিতে টক দই, লাঞ্চে 1 বাটি টক দই, আবার ডিনারে 1 বাটি টক দই। হ্যাঁ, মানে হসপিটাল থেকে রেগুলার খাবারে এটা থাকতোই আমার। তা টক দইটা তো অবশ্যই খাবে, গরম পড়ছে, নিজেদের যত্ন। এই দেখো কেটে গেল, দেখেছো, জল বেরিয়ে এসছে, এই যে দেখেছো, কোনো অসুবিধা, খুব সুবিধের জিনিস এটা, একদম জল বেরিয়ে গেলে। এবার ছেঁকে, দাদাও দেখছি একটু জ্যাগারি পাউডার দিয়ে ছানা খেতে ভালোবাসে। আমি আবার বলি যে একটু করতে পারো তো, খেজুর গুড় ফ্রিজে তোলা আছে, একটু খেজুর গুড় দিয়ে মাখিয়ে খেলে তাহলে বেশ খেজুর গুড়ের সন্দেশ লাগবে। আর আমার তো কিছু দিয়ে চিনি কিছুই চলবে না, আমি শুধুই ছানাটা খাই। আর এই যে আজ রাত্রিবেলা খাবারটা, সকালবেলা তো এখন যত দেখানো হচ্ছে না কি রান্না বান্না, এই যে এই আঠা তো মাখাই আছে, তৃষা মেখে দিয়ে যায়। আর হচ্ছে এইখানে দেখো অনেকটা তড়কা করে দিয়ে গেছে, এই যে অনেকটা তড়কা করে দিয়ে গেছে। আমাদের এখন 2-3 দিনের গল্প। এই তড়কা একটু করে গরম করা হবে, রাত্রিবেলা খাওয়া হবে। বলো বাচ্চা মেয়ে, তাকে দিয়ে কত করাবো। আমি বলি একটু বেশি করে দিয়ে যাবে, আমরা 2-3 দিন ধরে খেয়ে নেবো, তাতে ওরও একটু সুবিধে হয়। আর এইবার আমি ঘরে যাব, আর এই তার আগে একটু ডিম সেদ্ধটা প্রেসার কুকারে করে নিই। বুঝতে পারছো তো, প্রোটিন, আমি যেমন প্রোটিন খেতে খুব একটা ভালোবাসতাম না, মানে ভালো লাগে, আমি তো মাছ মাংস ডিম খাই না, মানে খুব একটা যে প্রোটিনের আগ্রহ আছে তাও নয়। কিন্তু এখন আমাকে পুরো মানে হসপিটাল থেকে প্রোটিন ডায়েট দিয়েছে পুরো, যে তুমি রুটি ভাত কিছু খেলে না খেলে কিছু নয়, কিন্তু হসপিটাল থেকে আমাকে প্রোটিন ডায়েট দিয়েছে, সেগুলো আমাকে এখন খেতে হবে। চলো। আর হ্যাঁ, শিববর্ণা আমাকে বলেছে তোমাদের পুরনো ছবি একটু দেখিও না, ফটোগুলো, তাহলে ভালো লাগবে। দেখি, ভিডিওটা তো খুব আগেকার মতো করে করতে পারছি না। আজকে দাদাকে আমি বলছিলাম, আর অ্যাক্টিভিটি লেস হয়ে গেছে একদম, আর করলেই তো প্রেশার বেড়ে যাচ্ছে, একটু নড়াচড়া করলেই প্রেশার বেড়ে যাচ্ছে, কি করবো বলো। তা দাদাকে বলছে, আজকেই বলছিলাম যে অনেক দিন আমি একটু করি না, তুমি ছাদ থেকে বন্ধুদের মানে পরিস্থিতিটা আমার ছাদের অনেক দিন দেখাই না, বা আমি তো প্রায় 1.5 মাস হলো আমি ওপরেও উঠি না, কি পরিস্থিতি, তুমি আমাকেও ছবি তুলে দেখাবে আর বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দেবে। আমি ছবিতেই দেখি, আমার ওপরটা ভীষণ শখে,
ভীষণ সাজানো গোছানো শখের জায়গা। 1.5 মাস হলো তো উঠিনি। তা আমার 3 তারিখ ডাক্তার দেখাবার আছে। আমি তো দাদাকে বলছি, গিয়েই বলবো ডাক্তারবাবুকে আমি কি এবার একটু সিঁড়িটা ভাঙতে পারবো। আর এখানে না রাম বিসর্জনের কিন্তু আমরা যেহেতু হাওড়ার রামরাজা তলায় থাকি, চলো একটু বসে তোমাদের ওই গল্পটা করবো, আসছি চলো। গ্রীষ্মকাল হলেই বাটি বাটি দই একদম আমার রেগুলার বসানো থাকে। এইটা শেষ হলো, আবার এইটাতেও আছে। এটা যদিও সাজার দই, হ্যাঁ, এটা সবসময় রোজ একটু একটু ইউজ করি। এটা 1 বাটি দই বসানো থাকলো, যে যখন খাবে খাবে। তোমরাও কিন্তু খাবে বন্ধুরা, আমি বারবার বললাম ভীষণ ভালো থাকবে এই গরমে দই খেতে। তা একটু ফ্রিজটা এবার গুছিয়ে নিয়েছি। এখন আর খুব একটা নোংরা নেই, তবে একদিন ইচ্ছে আছে দাদার জন্য একটু কুলফি করব। তোমাদের সেটা আমি দেখাবার ইচ্ছে আছে। দাদা বলছে একটু সুস্থ হয়ে নাও, তারপরে কুলফি টুলফি করবে। একবারে কুলফি করে রেখে দিলে কি হবে গো, এখন তো দাদা সব খাওয়া বন্ধ হয়ে গেছে। এই গরম পড়েছে, দাদার একটু ভালো লাগবে একটু কুলফি টুলফি যদি করে আমি রাখি ফ্রিজে, একটু করে খাবে। হ্যাঁ চলো, রান্নাঘরে টুকিটাকি কাজকর্ম সেরে এলাম। এসে তো বসে পড়েছি আবার যথারীতি। বেশিক্ষণ দাঁড়াতে পারি না, শরীরটা কাঁপে। তা দাদা বলেছে আমি তো তরকাটা গরম করব, করে খেতে দিয়ে দেবো রুটি করে। আর মেশিনের রুটি তো দাদাও খুব সুন্দর করে, কোনো অসুবিধে নেই। দাদা বলেছে আমি রুটি করে দেবো। করার কিছু নেই, তোমরা করলেও পারবে। খুব ভালো, শুধু আটা মাখাটা আসল। আটা মাখাটা যদি ঠিকঠাক হয় কোনো অসুবিধা নেই, আর ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, আর ভীষণ উপকারী জিনিস একটা আমাদের জন্য। আমরা তো 10-12 বছর তো আরো বেশি। এটা 3 নম্বর মেশিন। ও আচ্ছা, মানে বোধহয় 15 বছর ওই রুটি খাচ্ছি। তা দাদা বলে আমার তাওয়া রুটি এখন আর ভালো লাগে না। আবার আমি না রুটিটাকে একটু কড়কড়ে করে খেতেও বেশ ভালোবাসি। বেশ এই রুটিটাকে ভালো করে সেঁকে গরম ওই তাওয়াটাতে ঢাকা দিয়ে রেখে দিই, বেশ কড়কড় কুকুর মতো করবো। ওই রুটিটা খেতে দারুণ আমার লাগে, আমি সেই রকমও করে খাই। আর তোমরা এই রুটির তাওয়ায় ধোসা করতে পারো, অনেক কিছু, অমলেট করতে পারো, নানান রকম হয়। হ্যাঁ, কোনো অসুবিধে কিছু হয় না। আর অশোক ষষ্ঠী তো আসছে, ওটা বোধহয় বৃহস্পতিবার অশোক ষষ্ঠী। ওই দিন আমার আবার ডাক্তার দেখাবার ব্যাপার আছে, 3 তারিখে। সেই প্রসঙ্গে আমি একটু বলবো। আচ্ছা, তারপরে আর একটাও জিনিস হচ্ছে যেটা বন্ধুদের বলছিলাম, যে আমরা তো হাওড়ার একদম প্রপার রামরাজা তলায় থাকি। এবার আমাদের এখানে দারুণ মজা, মানে 4 মাস ধরে রাম সীতা হনুমান লক্ষণ সব থাকেন তো, মানে আমরা দারুণ খুশি হয়ে যাই এই সময়টা। মেলার 4 মাস ধরে মেলা টেলা, লোকের সমাগম, সব কিছুতে এখানে মানে হইচইয়ে ব্যাপার। না, অ্যাকচুয়ালি রামরাজা ঠাকুর 400 বছর আগেকার পুরনো। অযোধ্যারাম চৌধুরী বিখ্যাত জমিদার, তিনি নিজে প্রবর্তন করেছিলেন এবং সেই পুজো এত বছর হয়ে আসছে। প্রায় 3 তলা বাড়ির সমান ঠাকুর হয়। এগুলো হচ্ছে আমরা না ছোটবেলা থেকে একটা মজা ছিল। মেলা বসবে, ভেপু বাজাবো, বেলুন ফোলাবো, বাদাম ভাজা, হ্যাঁ, এবং বড়রা সব বাচ্চাদের কে 50, তখনকার দিনে 50 পয়সা বা 25 পয়সার কয়েন গিফট দেবে, 1 টাকা করে কয়েন সব বড়রা দেবে। কে কত পয়সা জমালো সেই পয়সা দিয়ে জিলিপি খাওয়া হবে, এই সমস্ত ছিল। কিন্তু এখন এই মজাটা রাজনৈতিক পটভূমিকায় চেঞ্জ হয়ে গেছে। এখন কি হয়েছে, এখন আতঙ্ক হয়ে গেছে। রামনবমী এলেই ভয় করে না, রাস্তা ওয়ান ওয়ে হয়ে যাবে এবং খুব প্রিভেন্টিভ মেজারমেন্ট নেয় এটা পুলিশ থেকে। খুব পুলিশে রাস্তা বন্ধ থাকে, মেজর গাড়ি ঘোড়া চলে না। হ্যাঁ, তা যাচ্ছি না, কিন্তু রামনবমী রাজনৈতিক পটভূমিকাটা আর করছি না, কারণ আমরা তো আমরা তো রাজনৈতিক লোক নয় বা রাজনীতি কিছু বুঝিও না। মানে ওই আর কি, রামনবমীর দিন যে একটা বিশাল আনন্দ ছিল, বা মানুষ
স্বতঃস্ফূর্তভাবে ওই লাইন টাইন দিয়ে সারা রাত জেগে সেই আনন্দটা এখন অনেক ফ্যাকাশে হয়ে সেটা গেছে। ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু ওই যে আমার বাপের বাড়িও এখানে, আমার শ্বশুর বাড়িও এখানে, অতএব কি বলতো আমি ভীষণ মানে উপভোগ করি ব্যাপারটা থেকে, মানে কেমন মনে মনে অটোমেটিক্যালি আনন্দ হয়ে যায়। আবার ডাক্তার দেখাবার ব্যাপার আছে, দাদাকে বলছি আমি খাতায় লিখে নিয়ে যাবো কি কি জিজ্ঞেস কি করবো। পয়েন্টও জিজ্ঞেস হ্যাঁ, করবে, যে রামতলায় যেতে পারবো কিনা, ওপরে যেতে পারবে কিনা, মানে দোতলায়, হ্যাঁ ওর ছাদের ওপরটা নোংরা হয়ে পড়ে আছে। এখন গল্প হচ্ছে এইগুলো না ওর চিন্তা ভাবনা, ও নিয়ে যাক লিখে, নো প্রবলেম, কিন্তু ভুলে যাই ডাক্তারদের সামনে গেলে কি জিজ্ঞেস ডাক্তার করবো। বাবুরা এই সমস্ত পেশেন্টদের এখন অ্যালাউ করবে না সিঁড়ি ভাঙা, নামতে দেবে, উঠতে দেবে না, ঠিক আছে? এগুলো গেল এক, ওপরে নয় এক কষ্ট সৃষ্টি একবার তোলা গেল, কিন্তু বারবার ওঠানামা করা যাবে না, এটা গেল এক। এইবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, যেটা তোমাদেরকে বলতে গিয়েও বলা হয়নি সেদিনকে, সেটা হচ্ছে 5 তারিখ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, দ্যাট ওয়াজ রামনবমী আমাদের এখানে শনিবার, কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম 2 ডাক্তারবাবুরই। পরে হঠাৎ করে ক্যাথল্যাব থেকে ডক্টর পুরকায়স্তর অ্যাসিস্ট্যান্ট ওয়াইফ ফোন করে বলেন, অনুজবাবু আপনি ম্যাডাম কি কেমন আছেন, হ্যান ত্যান, যে প্রথমে জেনে নেয়, বলে 3 তারিখে আসুন, 4-5 ডাক্তারবাবু থাকবেন না। তো ডাক্তারবাবু থাকবে না মানে আমার অ্যাপয়েন্টমেন্টটা প্রিপন করতে হচ্ছে, সেটা হলো। তারপরে জুনিয়র যে আরেকজন যে ডাক্তারবাবু আছেন, যিনি কিন্তু সার্জেন না, যিনি হচ্ছেন নিউরোলজিস্ট, মানে ডক্টর পিন্ডালিয়া বিদেশে থাকায় তার জুনিয়র ডক্টর ইউ দাস, তিনি দেখবেন। তো সুতরাং তার আবার ফোন টোন করে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম। ওভারঅল কি হলো, 3 তারিখে আমরা ওই সকালবেলা রওনা দিয়ে ওখানে পৌঁছচ্ছি, হেলথ চেক আপ ইত্যাদি করে আমাদের বাড়ি ফিরতে আনুমানিক 2:30 হবে, কারণ সকাল 11টায় অ্যাপয়েন্টমেন্ট যদি হয় 2 ডাক্তারবাবু মিলিয়ে 1-1:30 তো বাজবেই, আসতে করতে 2-2:30। এটা হচ্ছে রাফলি একটা এস্টিমেট করা আছে, এবার সেটা একটু আগেও হতে পারে পরেও। সেদিন অশোক ষষ্ঠী, একটু উপোসের ব্যাপার আছে, এইসব অসুস্থতায় করা যাবে না। দাদা তো বলছে তা বলে ষষ্ঠী করবো না, না, তুমি বলো ডিম সেই খাবে না, 18 মাংস বছর খাবে বয়স না, থেকে, ঠিক আছে, এটা তো কিন্তু পসিবল না। নিরামিষ। 18 বছর বয়স থেকে ষষ্ঠী করি, হ্যাঁ, ষষ্ঠীটা তো আমাকে করতেই হবে, দেখি কেমন কি খাবার। আর যা গরম পড়েছে, যে একটু ডালিয়া খিচুড়ি খেতে পারবো তাও নয়, ডালিয়া সেদ্ধও খাওয়া যায়, দেখছি কি খাওয়া যায়, বুঝতে পারছি না ব্যাপারটা। আর আর তারপরে রামনবমী, অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠী, সব পর্ব যত নীল গরম ষষ্ঠী দেরি আছে, পড়বে, 13 তারিখ, হ্যাঁ যত গরম পড়বে মানে তত 14 তারিখ আমরা ডেঞ্জার জোন থেকে একটু ভদ্রস্থ জায়গায় আসবো। তত মানে উপোস দেখবে, গরমকালে উপোসের শেষ থাকে না। তারপরে জ্যৈষ্ঠ মাস এলেই দেখবে আমাদের তো আবার সমস্ত মঙ্গলবার জয় মঙ্গলবার, প্রত্যেকটা এসব করা যাবে না। তা দেখা যাক, অন্তত প্রথমটা শেষটা করব। হ্যাঁ, তুমি বিদেশে থাকলে করতে পেতে, বিদেশের এই সমস্ত জানতে পেতে, না বাংলা ক্যালেন্ডার পেতে, না পাঁজি পেতে, না যাই হোক, যা জ্ঞানী হয়। বলো 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 করছি, বলো, এটা তো আর বেশি ফট করে সময় নেই ছাড়তে- আজকের ভিডিওর জন্য। তুমি তাহলে শেষ করে দাও। তো তোমাদের মোটামুটি ইনফরমেটিভ এটা ছিল, সকাল থেকে করার সময় পাইনি, বৌদির কাল রাত্রে একটু শরীরটা ডাউন ছিল, এবং রাত 1:30-2 পর্যন্ত আমি প্রায় বিনিদ্রভাবে কেটেছে। পরে ঘুমের ওষুধ দিয়ে বৌদিকে রেস্ট আনাই, এবং সুন্দর ঘুমানোর পর সকাল থেকে বৌদির চেহারাটাই আলাদা। তার থেকে প্রমাণ করে আমি যেটা বলি সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে ঘুম আর যথেষ্ট পরিমাণে রেস্ট হলে, আর কথা ও নিশ্চয়ই বলবে, না বলে পাগল হয়ে যাবে, আমি পাগল হয়ে যাবো কথা না বলতে গেলে। তো সেগুলো করলে বৌদি কিন্তু ভালো থাকবে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আর যাবে। আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, আমি চুপচাপ থাকতে কিন্তু এত বড় বাড়িতে আমি তৃতীয় লোক পাবো কোথায় বলো তো? আর দাদা তো এত কাজকর্ম করছে, আর আর একটু বসলেই ফোন। আজকাল পরিজনই বলো, প্রতিবেশী বলো, সবাই তারা ব্যস্ত। যে যার সবাই ব্যস্ত। তাদেরকে বলতে পারি না যে সব কাজকর্ম ফেলে আমার বউয়ের সঙ্গে গল্প করতে এসো। তবে অনেকেই ফোন করছে, যেমন আজকেই আমার ছোট ননদ ফোন করেছিল আসছে। হ্যাঁ, আর একটাও কারণ, সকাল থেকে ভিডিও করার সুবিধে পাইনি, কারণ দাদার আবার একজন বন্ধু এসেছিল। তা ওই আর কি, নানান রকম পরিস্থিতিতে সকালবেলাটা আর হচ্ছে না। তা দেখছি, যেদিন পারবো নিশ্চয়ই তো করবার, শরীরটা সব থেকে বড় ম্যাটার করে। সুপর্ণা ভালো করে ওই বোতল পরিষ্কার করুন, কিভাবে দিদি বলেছে, এবং আপনি সবই প্রায় মোরাললেস দিদিকে অনুসরণ করেন, বা কতটা ভালোবাসলে এগুলো হয় সেগুলো আমরা বুঝি বা জানি, সেই বয়সে আমরা উপনীত।
তো আপনাকে আমাদেরও অনেক অনেক ভালোবাসা। আর প্রত্যেককে, সোনালি থেকে শুরু করে, সোনালি একটা ওষুধের নাম বলেছে, সেটার জানতে হবে আয়ুর্বেদিক না হোমিওপ্যাথিক, একটু কনসাল্ট করে নেবো, কিছু মনে করো না সোনালি। আর আর বাকি সবাই যারা যারা আছো আমরা চেষ্টা করব। আর তোমাদের সবাইকার সুস্থতা, সার্বিক সুস্থতা, আনন্দ, হাস্যোজ্জ্বল মুহূর্ত এগুলো কামনা করছি। এই দুর্যোগ কাটিয়ে আমরা 14ই এপ্রিল বেরোই। 13 তারিখ নীলষষ্ঠী পার হয়ে 14 তারিখ আমাদের দুর্যোগ আশা করি কেটে যাবে। সবার ভালো হোক, মঙ্গল হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, টেক কেয়ার। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন তাদের জন্য। আর কমেন্ট প্রত্যেকের কাছে চাই প্লিজ, আমি এখনো কিন্তু কমেন্ট বেশ কম পাচ্ছি। দাদা প্রত্যেকবারই বলে যে প্রত্যেকের কাছে কমেন্ট আর লাইক চাইছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই, গুড নাইট।